একটা ওয়াশিং মেশিন কেনা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কথাটা শুনে অবাক হচ্ছ যে সামর্থ্য নাই, ইনকাম নেই, সে কীভাবে ওয়াশিং মেশিন কিনবে? প্রত্যেকটা খাবারেরই আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সব খাবারে সব ধরনের স্বাদ পাওয়া যায় না। খুব বেশি ভালো স্বাস্থ্যে গিয়ে নিজের ক্ষতি করবেন না। খুব বেশি মহান স্বাস্থ্যে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিবেন না। জীবন একটাই। এই জীবনে যদি নিজের মনের ইচ্ছাগুলো, নিজের চাহিদাগুলো যদি পূরণ করতে না পারি, তাহলে কী লাভ জীবন বেঁচে থেকে বলো? তোমাদের সাথে কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় কি আমি আমার সাথে কথা বলতেছি। ভিতটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু ভালোভাবে শিখতে পারবেন না। তাই ভিতটাকে আগে ঠিক রাখতে হবে। আমি ভাবতেছি ১ বছর এগুলো না করলে কি হয়? ১ বছর ঈদের জামা না পড়লে কি হয়? রিস্ক ছাড়া কিছু হয় না। কোনো কিছু করতে গেলে একটু রিস্ক নিতেই হবে। ওয়াশিং মেশিনটা কি আমি কিনবো? তোমরাই বলো। এত টাকা জমিয়ে ওয়াশিং মেশিন কিনবো কিস্তিতে? তোমাদের মতামতটা কি? আমাকে কমেন্টস করে জানাও। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় সকাল ১১টার মতো বাজে। সকালের নাস্তা হিসেবে নুডলস বানাচ্ছি। আর সবজি কেটে নিয়েছি, সবজি রান্না করব। সিম তরকারি রান্না করব আলু দিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভাত খেয়ে নিয়েছি। কারণ সকালবেলা কিছু না খেলে পরে অনেক ক্ষুধা লাগে। তাছাড়া কাজ করতে করতে খাবার সুযোগই হয় না। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই অল্প কিছু ভাত খেয়ে নিয়েছি। বাচ্চারা ঘুমিয়ে আছে। এই ফাঁকে কাজ সবগুলো সেরে নেওয়ার চেষ্টা করতেছি। এর মাঝখানে বাচ্চারা উঠে গেলে ওদেরকে খাবার খাওয়াতে হবে। বিশেষ করে চুন্দিনা উঠে গেলে ওকে তো খাবার খাওয়াতেই হবে। সাউদাকে ফিডারে করে দুধ খাইয়ে দিয়েছি। তো ওর কোনো সমস্যা হবে না। কিন্তু জুনাইনা ঘুমোতে ওঠার পরে অনেক কান্নাকাটি করে খাওয়ার জন্য। বুক দুধ না খেলে আরও বেশি জ্বালায়। তো বুক দুধ খেলে আবার আমি কাজ করতে পারবো না, আমার দেরি হয়ে যাবে। এই কারণে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করতেছি। মূলত ছোটো দুটো বেবির জন্যই আমার কাজ করতে খুব বেশি দেরি হয়ে যায়। ওদের টেক কেয়ার করতে অনেক সময় লেগে যায়। আমি চাইলেও ঘরের কাজগুলো ঠিকভাবে করতে পারি না। আমার কষ্ট আমি বুঝি। আমার মতো যারা আছে তারা বুঝে। সবাই কি আর আমার কষ্ট বুঝবে? তোমাদেরকে বলেছিলাম না যে শীতের সবজি দিয়ে নুডলস রান্না করব। তাই আজকে শীতের সবজি দিয়ে নুডলস রান্না করতেছি। বাসায় যা ছিল তাই দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়েছি আর সিম দিয়েছি। গাজর দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না। আমি যতবারই কোনো সবজিতে গাজর দিয়েছি না, ততবারই আমার খেতে ভালো লাগেনি। তবে কিছু কিছু সবজিতে গাজর দিয়ে খেতে ভালো লাগে। তাও সেটা সব সবজিতে না। যেমন ধরো পোলাওতে একটু গাজর দিলে, তারপর মনে করো বাঁধাকপি ভাজিতে একটু গাজর দিলে, আলু ভাজিতে একটু গাজর দিলে তখন খেতে ভালো লাগে। কিন্তু সব তরকারিতে গাজর দিলে খেতে ভালো লাগে না। এটা আসলে যার যার রুচির ব্যাপার। সবার সব কিছু ভালো নাও লাগতে পারে। বাবুরাবু কালকে ফুলকপি আর সিম নিয়ে এসেছে। তো বলতেছে ফুলকপি আর সিম একসাথে রান্না করো। অনেকেই রান্না করে। কিন্তু আমার কাছে না খেতে ভালো লাগে না। আমি যতবারই খেয়েছি না আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। কেমন জানি লাগে। ভালো লাগে না আমার কাছে। আম্মা ২-১ বার রান্না করতো। খুব বেশি রান্না করতো না। কিন্তু একসাথে রান্না করলে না খেতে ভালো লাগে না আমার কাছে। তবে হ্যাঁ, সবজি হিসেবে রান্না করলে খেতে ভালো লাগবে। তাও সেটা অনেকগুলো সবজি মিলিয়ে। শুধুমাত্র ফুলকপি আর সিম না। আরও মনে করো যে গাজর, আলু এগুলো সবগুলো মিলিয়ে যদি সবজি রান্না করা হয় তখন সেটা খেতে ভালো লাগে। কিন্তু তরকারি রান্না করলে খেতে ভালো লাগে না। প্রত্যেকটা খাবারেরই আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সব খাবারে সব ধরনের স্বাদ পাওয়া যায় না। যেমন ধরো সিম দিয়ে আলু রান্না করলে এক ধরনের স্বাদ পাওয়া যায়। আবার মনে করো যে ফুলকপি দিয়ে আলু রান্না করলে এক ধরনের স্বাদ পাওয়া যায়। সিম দিয়ে আলু রান্না করলে স্বাদটা একটু কম পাওয়া যায়। কিন্তু ফুলকপি দিয়ে আলু রান্না করলে সেই স্বাদটা বেশি পাওয়া যায়। এই কারণে না ২ টার সাথে মিক্স করে খেতে ভালো লাগে না। কারণ সিমের স্বাদটা একটু কম হয় ফুলকপির থেকে। আমার কাছে এটা মনে হয় আরকি। এই যেমন ধরো সিম তরকারি আর বেগুন তরকারি। এটা তুমি যতই স্বাদ দিয়ে রান্না করো না কেন, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। কিন্তু যদি বাসি হয়ে যায় না এগুলা, তাহলে খেতে অসাধারণ লাগে। মানে জটিল লাগে খেতে। যেমন ধরো সিম তরকারি যদি বাসি হয়, যেমন ধরো আজকে রান্না করছি, সকালবেলা খাবো, তখন খেতে অনেক মজা লাগে। ঠিক সেরকম বেগুন তরকারিটা খেতে অনেক ভালো লাগে। বেগুন তো বেশি ভালো লাগে খেতে। মানে এগুলো যত বেশি বাসি হবে, খেতে তত বেশি মজা লাগবে। আসলে কি জানো? যেটা যেমন সেটা সেরকমভাবে নরমাল করে খেতে বেশি ভালো লাগে। অনেকে করে কি চায়ের মধ্যে কফি ডুবিয়ে খায়। আমার কাছে এটা বিরক্ত লাগে, মানে খুবই বিরক্ত লাগে। আমি এটা কোনোদিন করিনি, আমি কোনোদিন খাইও নি। তারপর অনেকে করে কি কোক আর ফান্টা একসাথে মিলিয়ে খায়। এটাকে বলে ককটেল। এটা আমি খাওয়া দেখেছি আমার শ্বশুরবাড়িতে। আমার বড় জায়ের মেয়ে এভাবে খায়। তারপর করে কি ওরা জানো? ওরা রুহ আফজা এবং ট্যাং একসাথে মিলিয়ে খায়।
এটা আমার কাছে সবচেয়ে বেশি বোগাস লাগে। মানে একটুও ভালো লাগে না। রুহ আফজার একটা আলাদা স্বাদ আছে, ট্যাংয়ের একটা আলাদা স্বাদ আছে। এই ২ টাকে একসাথে মিলিয়ে নিলে না একদম ভালো লাগে না। খেতে একদমই ভালো লাগে না। স্বাদটাই নষ্ট হয়ে যায়। না রুহ আফজার স্বাদ পাওয়া যায়, না ট্যাংয়ের স্বাদ পাওয়া যায়। এটা আবার বাবুর আব্বু খায়, উনি পছন্দ করে। আমি তো মোটেও পছন্দ করি না। আমি সবসময় বলি, আমাকে রুহ আফজা আলাদা দিবা এবং ট্যাং আলাদা দিবা। একসাথে ২ টা মিক্স করে দিবা না। আমি পছন্দ করি না খেতে। তো উনি করে কি আমাকে শুধু ট্যাং বানিয়ে দেয়। রুহ আফজা আমি পরে বানিয়ে নেই। আবার দেখো অনেকে করে কি লম্বা নুডলস আর ছোট নুডলস মানে ম্যাগি নুডলস এগুলো একসাথে রান্না করে। ওইটাও আমার কাছে একদম ভালো লাগে না, ফালতু লাগে। এরপর করে কি নুডলস আর পাস্তা একসাথে মিশিয়ে রান্না করে খায়। ওটাও আমার কাছে ভালো লাগে না। আমি কোনোদিন এভাবে খাইনি। তারপর মনে করো যে অনেকে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে, বাঁধাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে বা গরুর মাংস দিয়ে রান্না করে। দেখো মুরগির মাংসটা আলাদা স্বাদ আছে। মুরগির মাংস আলাদা আলু দিয়ে রান্না করলে বা এমনি রান্না করলে খেতে অনেক মজা লাগে। বাঁধাকপি দিয়ে লাউ দিয়ে আসলে সেই স্বাদটা পাওয়া যায় না। তারপর মনে করো যে গরুর মাংসের স্বাদটাই অন্যরকম। ডাল দিয়ে গরুর মাংস খেতে অনেক ভালো লাগে কিংবা শুধু গরুর মাংস রান্না করে খেতে অনেক ভালো লাগে। সেটা মনে করো তোমার লাউ দিয়ে বা বাঁধাকপি দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে খেতে আসলে ভালো লাগে না। এই কারণে ম্যাক্সিমাম মানুষেরাই শুধুমাত্র ভুনা করে বা ঝোল দিয়ে রান্না করে খায়। সবজি দিয়ে সবাই রান্না করে না, কারণ সবাই এটা পছন্দ করেন না। বাচ্চাদেরকে কিচেনে বসিয়ে দিয়েছি, এত কান্নাকাটি করতেছে। এইটা ওরা সবসময়ই করে। আমি রান্না করতে গেলেই না ওদের অনেক সমস্যা শুরু হয়ে যায়, বুঝতে পারছো? তাই প্রায় সময় ওদেরকে নিয়েই রান্না করি। তোমাদেরকে সবসময় দেখাই না। সাউদার শরীরটা ভালো না। এই যেমন ধরো পায়খানা করে না, আবার অনেক পায়খানা করে। মনে করো যে এত পায়খানা করে, এত বেশি খাবার খায় না, তত বেশি পটি সে করে। মানে খুবই বিরক্ত লাগে আমার কাছে। অনেক খারাপ লাগে, অনেক জিদ লাগে। কি করা বলো, কিছু করার নেই। আরও মনে করো শীতকাল চলে এসেছে, এই কারণে অনেক বেশি পটিও করে। তাই ওদেরকে প্যাম্পাস পরিয়ে রাখি। প্যাম্পাস পরিয়ে রাখলে যদি একটু রেহাই পাই। তাও অনেক কষ্ট হয়। প্যাম্পার্স খুলে সাফ করা, তারপর আবার প্যাম্পার্স পরানো, সেটাও কিন্তু কষ্টকর ব্যাপার। আবার প্যাম্পার্স পরার একটা সমস্যা আছে। সঙ্গে, সঙ্গে সাফ করতে হয়। নাহলে সেগুলো আবার উপরে উঠে যায়। মানে অবস্থা আরও খারাপ হয়ে যায়। যারা বাচ্চার মা তারা বুঝতে পারো আমার সমস্যাগুলো। আপুরা, তোমরা কি লাইক করেছো? যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে, তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। এত কষ্ট করে ভিডিও আপলোড করি বাট তোমরা সেভাবে লাইকই করো না। আমার ভিডিওতে লাইকই নেই। এত কম লাইক কেন? এত কষ্ট করে কাজ করি, অনেক খারাপ লাগে। কমেন্টসও আসে, মোটামুটি আসে, বাট লাইকটা অনেক কম। লাইক তো করবা নাকি? লাইক করতে কি কষ্ট হয়? এক আপু কমেন্টসে বলেছিল যে, "আপু তোমার কথার মায়ায় পড়ে লাইক করে দিলাম।" কথাটা শুনে অনেক হাসি পেয়েছিল, অনেক ভালো লেগেছিল। আসলেই কথার মায়া পড়েই তোমরা লাইক করো, ভালোবাসো, কমেন্টস করো। কথা ছাড়া আর কি আছে বলো? আমি তো আর অত বড়লোক না। এত হাই কোয়ালিটির লাইফ লিড করি না যে তোমরা আমার এই কনটেন্টগুলো দেখেই সঙ্গে, সঙ্গে লাইক করে দিবে। এরকম তো আর না। ৮-১০ টা মানুষ যা করে আমিও তাই করি। ৮-১০ টা মানুষ যেভাবে চলে আমিও সেভাবে চলি। তাই তোমাদেরকে দেখাই। লোক দেখানো কোনো কিছু দেখাই না। যেগুলো আমি খাই সেগুলোই তোমাদেরকে দেখাই। যেগুলো আমি খাই না সেগুলো তোমাদেরকে দেখাই না বা সেগুলো আমি করি না। আমি না বুঝছো মানুষের ব্লগ দেখা বন্ধ করে দিয়েছি। ভালো লাগে না। কেমন জানি কমন কৃত্রিম কথা। এই মাছ রান্না করি, এই এটা করি, এই সেটা করি। কেন জানি না কারো সাথে আমি ইমোশনালি না অ্যাডস হতে পারি না। কেউ সেভাবে করে মনের কথা বলে না। আমি যেভাবে তোমাদের কাছে মনের কথাগুলো বলি, এরকম করে না কেউ বলে না। কেউ তার মনের কথাগুলো বলে না। যেগুলো কমন সেগুলোই বলে। হয়তোবা এই কারণে আমার সাবস্ক্রাইবার কম, ভিউজ কম। তাতে আমার কিছু যায় আসে না। কৃত্রিম কথা বলে, লোক দেখানো কথা বলে, ভালো সাথে অভিনয় করে হয়তো আমি সাবস্ক্রাইবার গেইন করতে পারি, ভিউজ পেতে পারি। তবে সেটা স্থায়ী না, সেটা ক্ষণস্থায়ী। দেখো, আমি তোমার সাথে কথা বলতেছি, মনে কথা বলতেছি। তাই আমার কাছে ব্লগ করতেও ভালো লাগে, ব্লগ দিতেও ভালো লাগে। কিন্তু যখন আমি লোক দেখানো কৃত্রিম কাজ করব না, তখন আমার ইচ্ছা করবে না ব্লগ করতে বা ব্লগ দিতে। তখন আমি ভাববো যে আমি কী বলব? তখন আমি বলা কোনো ভাষা খুঁজে পাবো না। বা যেগুলো বলবো সেগুলো আমার বলতে ইচ্ছাও করবে না। এই কারণে আমি সে চেষ্টাও করি না। যারা আমার কথা পছন্দ করে, যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে। যারা ভালোবাসে না, যাদের পছন্দ হয় না তারা দেখবে না। সবাই যে আমাকে পছন্দ করবে বা সবার যে আমাকে পছন্দ করতেই হবে এরকম কোনো কথা নেই। আমি তোমাদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক রাখতে চাই। ক্ষণস্থায়ী কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি চাই আমার ভিডিও দেখে তোমরা শিখো কিছু। তোমরা আমার মতো পরিশ্রমী হও। তোমরা আমার মতো সংগ্রামী করে জীবন চলো। বিশেষ করে যাদের অবস্থা আমার মতন বা যারা আমার থেকে আরও খারাপ অবস্থায় আসো, তারা আমাকে দেখে কিছুটা হলেও শিখতে পারবে। আমাকে দেখে কিছুটা হলেও তোমাদের জীবনটাকে সুন্দর করে গড়ানোর চেষ্টা করবে। খুব বেশি ভালো স্বাস্থ্যে গিয়ে নিজের ক্ষতি করবে না। খুব বেশি মহান স্বাস্থ্যে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিবে না। জীবন একটাই। এই জীবনে যদি নিজের মনের ইচ্ছাগুলো, নিজের চাহিদাগুলো যদি পূরণ করতে না পারি, তাহলে কী লাভ জীবন বেঁচে থেকে বলো? তোমাদের সাথে কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় কি আমি আমার সাথে কথা বলতেছি। আমি আমার নিজের সাথে কথা বলতেছি। আনফিল্টার কথা বলতেছি। যেটা মনে হচ্ছে তাই বলতেছি। শায়েরা এখন ধ লেখা শিখতেছে। এই বাংলা অক্ষরগুলো শেখা হয়ে গেলে ওকে শব্দ গঠন করা শেখাতে পারবো। তারপর বাক্য রচনা, প্রশ্নোত্তর এগুলো সব শেখাতে পারবো।
কিন্তু অক্ষরগুলো ভালোভাবে শিখতে হবে। সেটা না পারলে কোনো কিছু শিখাতে পারবো না। আর এগুলো করতেই অনেক সময় লেগে যাচ্ছে। সময় লাগুক, তারপরেও ভালোভাবে শিখুক। ভিতটাকে ঠিক করতে হবে। ভিতটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু ভালোভাবে শিখতে পারবে না। তাই ভিতটাকে আগে ঠিক রাখতে হবে। ৫ তারিখ থেকে ক্লাস শুরু হবে। তার আগে সব কিছু শিখাতে হবে। জানি না কীভাবে শিখাবো, কিন্তু শিখাতে হবে। না শিখানো ছাড়া উপায় নেই। সায়রাকে নিয়ে খুব টেনশনে আছি। ওকে নিয়ে যে কী করবো, কীভাবে যে ওকে সব লেখা শিখাবো, মানে মাথায় কিছু খেলতেছে না। এদিকে সময়ও নেই। আপুরা, তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো। ও যাতে সব লেখা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে, ক্লাসের লেখাগুলা যাতে লিখে নিতে পারে। খুব টেনশন আছে ওকে নিয়ে আমি। ও যে চেষ্টা করে না তা নয়, ও খুব চেষ্টা করে। ছোট মানুষ এত বোঝা কি বইতে পারে, তারপরেও তো সে ট্রাই করছে লেখার জন্য। সারাদিনই লেখে, সারাদিনই লেখার আগ্রহ দেখায়। মাঝে মাঝে দুষ্টামি করে, কিন্তু তারপরও ও লেখার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে। একটা ওয়াশিং মেশিন কেনা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কাপড় চোপড় অনেক জমে যায়, ধুতে পারি না। বাবুর আব্বু অনেক সময় ধুতে চায় না, অনেক শর্ত দেয়। যেমন ধরো, আজকে ভিজাবা না, কালকে ভিজাবা, পরশু ভিজাবা, তরশু ভিজাবা না। মানে এত শর্ত মেনে কাপড় চোপড় ভিজানো যায় না। আর আমি অল্প অল্প করে কাপড় চোপড় ভিজাতে পারি না। দেখা গেলো যে ভিজালে বেশি করে ভিজাই, কারণ বারবার ভিজাতে আমার ইচ্ছা করে না। তাছাড়া সময়ও হয় না। কাপড় ভিজাতে অনেক সময় লাগে। তাছাড়া একটা রিস্কও থাকে। বাবুর আব্বু যদি না ধোয় তখন সে কাপড়গুলো আমাকে ধুতে হবে। মানে এই মেন্টালিটিটা সেট করেই কাপড়গুলো ভিজাতে হয়। গরমকালে আমি কোনো রকমে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তারপরে জায়ান সারা ওদের কাপড়-চোপড় ধুয়ে দেয়। কিন্তু এই শীতকালে ওদের কাপড়-চোপড় ধুতে গেলে ওদের নিজেরও অনেক কষ্ট হয়ে যায়। পাতলা কাপড় হলে কষ্ট হয় না, কিন্তু ভারী কাপড় হলে ওদের ধুতে অনেক কষ্ট হয়ে যায়। এদিকে আমারও ঠান্ডা লাগে। আমি আসলে মানে ঠান্ডার কারণে কাপড়-চোপড় ধুতে পারি না। আর কাপড়-চোপড় যে কম থাকে তাও না, কাপড়-চোপড় অনেক থাকে। বিছানার চাদর হলে তো কথাই নেই। তাছাড়া বাবুর আব্বুর কাপড়-চোপড় অনেক। ওনার কাপড়-চোপড় ভিজাতে গেলে আর কারো কাপড়-চোপড় ভিজানো যায় না। এত বেশি কাপড়-চোপড় ওনার জমে। বুয়া রেখে পোষানো যায় না। বুয়ারা বেশি কাপড় ধুতে চায় না, কাপড় ধুতে চায় অল্প। তার মধ্যে আবার আসে না, মিস দেয়। কাপড় ধুলেও কোনো রকমে কাপড় ধুয়ে দেয়। ওদের যে কাপড় ধোয়া, তার থেকে মেশিনে ধুলে অনেক বেশি পরিষ্কার হবে কাপড়-চোপড়গুলো। তাই আমি ঠিক করেছি আমি একটা ওয়াশিং মেশিন কিনবো। কথাটা শুনে অবাক হচ্ছ যে সামর্থ্য নাই, ইনকাম নেই, সে কীভাবে ওয়াশিং মেশিন কিনবে? আসলে ওয়াশিং মেশিন কেনার ইচ্ছা আমার ছিল আগে থেকে, কিন্তু সেটা এখন ছিল না। ভেবেছিলাম আমি যদি চ্যানেল থেকে টাকা পাই বা কোনো জায়গা থেকে বড় বাজেটে টাকা পাই তখন কিনে ফেলবো। কিন্তু এখন দেখতেছি কেনাই লাগবে, না কিনে উপায় নেই। গরমকালে হোক শীতকালে হোক কাপড় অনেক জমে। এই কাপড়গুলো ধুতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া তোমরা তো জানোই যে আমার হাতে ব্যথা। হাতে ব্যথার জন্য ওষুধ খেতে হয়। ওষুধ খেলে ব্যথা কমে, না হলে ব্যথা কমে না। আর এই ওষুধগুলো আনতেও বাবুরাবু অনেক ধানাই-বানাই করে, সহজে আনে না। দেখা গেল যে আজকে আনতে বলি, কয়েকদিন পরে আনে। মানে আজকে লাগবে, আজকেই আনে না, সময় লাগিয়ে নিয়ে আসে। আমি আবার কয়েকটা দোকানেই দেখেছিলাম ওয়াশিং মেশিন। দেখার পর আসলে কেনার আগ্রহ জমেছে। এমনিতে আসলে আগ্রহ ছিল, বাট অতটা আগ্রহ ছিল না। কিন্তু দোকানে দেখার পরে আগ্রহটা আরও বেশি করে জমেছে। যখন শুনলাম যে কিস্তিতে নেওয়া যাবে তখন তো আরও বেশি আগ্রহ জমেছে। কিস্তিতে নেওয়া ছাড়া উপায় নেই। ১ম এ ভেবেছিলাম ডাইরেক্ট টাকা দিয়ে নিবো। পরে ভাবলাম এই ডাইরেক্ট টাকা জমাতে অনেক সময় লেগে যাবে। তাছাড়া অন্যান্য খরচও তো আছে। অনেক কিছু তো কিনতে হয় যেগুলো লাগে। সব কিছু তো আর বাবা-মা কিনে দেয় না। তো সেক্ষেত্রে আমি কি করব? তাই ঠিক করেছি কিছু টাকা জমিয়ে ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিস্তিতে দিয়ে দিব। কিস্তিতে আমি এর আগেও অনেক কিছু কিনেছি। যেমন ধরো খাট নিয়েছি, ফ্রিজ নিয়েছি, টিভি নিয়েছি। তো টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, ফ্রিজটা এখনও আছে। কিস্তি সহ ফ্রিজটা ৪০,০০০ টাকা লেগেছিল। আর টিভিটা লেগেছিল ৪২,০০০ টাকা। বাবুর আব্বুর কারণে নাকি বাচ্চাদের কারণে জানি না, টিভির উপরে কি জানি ছুঁড়ে মেরেছিল। তারপরে টিভি ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আর ঠিক করা হয়নি। ডিসপ্লে ঠিক করতে ১০-১৫,০০০ টাকা লাগবে। ওটা নরমাল টিভি ছিল, এলইডি টিভি। টিভিটা প্যাকেটে ভরে খাটের নিচে রেখে দিয়েছি। যদি কখনো টাকা হয় তাহলে ওই টিভিটা ঠিক করে নিব। পরে বাবুর আব্বু একটা অ্যান্ড্রয়েড টিভি কিনেছিল বাচ্চাদের জন্য। সেই টিভিটারও ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। এতে অবশ্য কোনো কিছু লাগেনি, এটা এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে। আমার এখনও মনে আছে আমি কষ্ট করে দোকানে কাজ করে, বাসা ভাড়া দিয়ে, দোকান ভাড়া দিয়ে তারপর কিস্তির টাকা শোধ করেছি। তখন অবশ্য কিস্তির টাকা কম ছিল, মাত্র ২,০০০ টাকা করে ছিল। ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করেছিলাম আর প্রতি মাসে ২,০০০ টাকা করে দিয়েছিলাম। মনে করো যে ওয়ালটনের ফ্রিজটা কিনতে আমার ১ বছর সময় লেগেছিল আর টিভিটা কিনতে আমার ৮ মাস সময় লেগেছিল। কিন্তু এখন না কিস্তির সময়সীমাটা কমিয়ে দিয়েছে। এখন ৬ মাসে টাকা শোধ করতে হয়। ৬ মাসের বেশি ওরা দেয় না। আর ওয়াশিং মেশিনের দামও তো কম না। সেমি ওয়াশিং মেশিন কিনে লাভ নেই, সেগুলো তো অনেক কষ্ট। এই পানি ভরতে হবে, তারপরে বারবার চাপতে হবে, কাপড় ধোয়া হয়েছে কি না এটা নিজে আন্দাজ করে দেওয়া লাগবে। এত ঝামেলা কে করবে? তো ঠিক করেছি যে একদম যেগুলো অটো, মানে কাপড় দিলে সঙ্গে সঙ্গে ধুয়ে শুকিয়ে দিবে, ওরকম মেশিন কিনবো। আর যেহেতু মেশিন কিনবো তাই একটু বেশি ওজনের মেশিন কিনবো। যেমন ধরো ১০ কেজি, ১২ কেজি এরকম মেশিন কিনবো। কারণ আমাদের বাসায় তো লোক সংখ্যা বেশি, কাপড় চোপড় বেশি হয়। তো আমাদের কাপড় চোপড় বেশিই জমে।
তো সেই হিসাব করে মেশিন কিনবো। দেখো কাপড় চোপড় কত জমে গিয়েছে। ওই রুমের ঝুড়িতে বাবুরাবুর কাপড় চোপড়ে ভরা, তাই বাচ্চাদের কাপড় চোপড়গুলো এই বারান্দায় রেখে দিয়েছি। ঝুড়ি নিয়ে একটা ঝুড়ি কিনতে হবে ওদের কাপড় চোপড় রাখার জন্য। একটা দোকানে ঝুড়ির দাম করেছিলাম, ভালোটার দাম হচ্ছে 300 টাকা, আর যেটা একটু খারাপ সেটার দাম হচ্ছে 150 টাকা। এখন ভালোটা দেখে তো খারাপটা কিনতে ইচ্ছে করে না, ভালোটাই কিনতে ইচ্ছে করে। 300 টাকা তো কম না, তো সেই 300 টাকা জমিয়ে একটা ঝুড়ি কিনে নিব। কাপড় চোপড় ভিজিয়ে দিচ্ছি, এক বালতিতে বাবুরাবুর কাপড় চোপড় ভিজাচ্ছি, আর এক বালতিতে বাচ্চাদের কাপড় চোপড় ভিজাবো। ওয়াশিং মেশিন যেটার 10 থেকে 12 কেজি কাপড় ধরবে, ওটার দাম পড়বে 42,000 থেকে 45,000 টাকা। তো এরকমই পড়বে, এর কম হবে না। যদি এরকম দাম হয় তাহলে ডাউন পেমেন্ট করা লাগবে 20,000 টাকা। এর কম করলে প্রতি মাসে কিছু টাকা অনেক বেশি হয়ে যাবে। যেমন ধরো আমি যদি 20,000 টাকা ডাউন পেমেন্ট করি তাহলে আমাকে প্রতি মাসে 4,000 টাকা দিতে হবে। তো এই 4,000 টাকা আমি কষ্ট করে হলেও দিতে পারবো, যেহেতু আগামী বছর জায়ান্ট সেল করে যাবে, তো সেখান থেকে আমি কিছু টাকা পাবো। তো ওই হিসাব করলে আমি এই টাকাটা দিতে পারবো। অনেক কষ্ট হয়ে যাবে, তারপরও দিতে পারবো। 6 মাসের মধ্যে এই টাকাটা আমি শোধ করতে পারবো। তবে এই টাকাটা শোধ করতে গেলে আমার অন্যান্য ইচ্ছাগুলো, অন্যান্য চাহিদাগুলো সেগুলো পূরণ করা যাবে না। যেমন ধরো এই যে ছবি দেখতে বাইরে ঘুরতে যাওয়া, বাচ্চাদের জন্মদিন পালন করা, এটা সেটা কিনা, আরও কত কিছু, আবার ঈদের ড্রেস কেনা, এগুলো কিছুই কেনা হবে না। আমি ভাবতেছি 1 বছর এগুলো না করলে কি হয়, 1 বছর ঈদের যাওয়া না পড়লে কি হয়। হ্যাঁ, ছবি দেখা আমি বাদ দিতে পারবো না, ওটা আমাকে দেখতেই হবে, ওটা না দেখলে আমি থাকতে পারবো না। তো ছবিটা দেখবো কষ্ট করে হলেও, আর বাকিগুলো স্কিপ করব। চেষ্টা করব ডাউন পেমেন্টটা বেশি দেওয়ার। ডাউন পেমেন্ট যদি আমি একটু বেশি দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কিস্তির টাকাটা কমে আসবে। কি ভাবতেছো তোমরা, আমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলতেছি? দেখো, রিস্ক ছাড়া কিছু হয় না। কোনো কিছু করতে গেলে একটু রিস্ক নিতেই হবে। রিস্ক নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কাপড় চোপড় ধুতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়া বাবুর আব্বু অসুস্থ, ওনার ডায়াবেটিক আছে, ওনার হাতে ব্যথা, ওনারও অনেক কষ্ট হয়, সারাদিন অনেক পরিশ্রম করে উনি, অবশ্যই কাজের অনেক চাপ, উনি সারাদিন কাজ করেন। সেই সকালবেলা বের হয়, আসেন রাত 12টা বাজে। তখন এসে এতগুলো কাপড় চোপড় ধোয়া ওনাদের অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তাছাড়া বন্ধের দিনে উনি কাজ করেন, বন্ধের দিনে উনি এক্সট্রা অন্যান্য কাজগুলো করেন। বুঝোই তো, 4টা বাচ্চা, সংসার চালানো অনেক খরচ। মুখে আমি যতই চেঁচামেচি করি না কেন, কমপ্লেইন করি না কেন, মন থেকে তো আমি জানি যে উনি অনেক কষ্ট করেন, ওনার ইনকাম কতটুকু আমি জানি। উনি চাইলেই তো আর সব কিছু করতে পারবেন না, তারপরে উনি করার জন্য চেষ্টা করতেছেন। কিছু ক্ষেত্রে উনি কিপটামি করেন, ঢিলামি করেন, করতে চান না। টাকা থাকা সত্ত্বেও সেটা করতে চান না। সেজন্য আমি কী বা করতে পারি বলো? আমি তো আর জোর করে ওনাকে তো সব কিছু করাতে পারি না। আর আমার সেই ইচ্ছাও নেই। আমার ইচ্ছাও নেই ওনার সাথে এত ঘেনা-ঘেনা করার। আমি যতটুকু পারি তো অতটুকু করে নিব। একটা আপু বলতেছে যে রাইস কুকার না কিনে মাছ কিনেন। আপু, মাছ তো আমি টাকা জমিয়ে কিনতেই পারি, কিন্তু আমি মাছ কিনতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমি চাই না একা, একা মাছ খেতে বাবুর আব্বুকে ছাড়া। আর যদি বাবুর আব্বু শোনে যে আমি টাকা দিয়ে মাছ কিনেছি তাহলে তার জন্য আমাকে অনেক কথা শুনতে হবে। আমি এই টাকা কোথায় পেলাম? কিভাবে এত টাকা জমাইলাম? কে আমাকে টাকা দিল? মানে মনে করো যে অনেক কথা আমাকে শুনতে হবে। এমনিতেই তো বাচ্চাদের জন্য সেটা কিনি, সেটা টাকাটা ওনার কাছে পাই না। উনি দেয় তো দেয় না। তো সেই টাকাটা ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আর তাছাড়া মাছ কিনলে তো খেলে শেষ হয়ে যাবে, থাকবে না। কিন্তু রাইস কুকার কিনলে তো সেটা থাকবে, সেটা অনেক কাজে লাগবে। এই যে ভাত রান্না করতে গেলে ভাত পুড়ে যাচ্ছে, তারপর অনেক সময় গ্যাস বেড়ে যায়, ভাত পড়ে যায়, গ্যাস থাকে না। তো এটা কিন্তু অনেক কাজে লাগে, এমন না যেটা কাজে লাগে না। আবার অনেক সময় ভাত নষ্ট হয়ে যায়। যেমন ধরো রাতের বেলা বা বিকেলবেলা ভাত রান্না করলাম, সেটা পরের দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো রাইস কুকার অনেক সুবিধা আছে। রাইস কুকার আমি আসলে এমনি এমনি কিনবো না, প্রয়োজনেই কিনবো। আর তাছাড়া রাইস কুকারের দামও বেশি। তো এত টাকা জমানো অনেক কষ্টকর হয়ে যায়। সেই টাকা যদি খরচ করে ফেলি, আবার সেই টাকা জমানো অনেক কষ্টকর হয়ে যাবে। মাছের দাম তো অনেক কম, মাছের দাম তো বেশি না। আমি চাইলে হয়তো বা পরে অল্প করে মাছ কিনতে পারবো, কিন্তু রাইস কুকার আমি চাইলেও পরে কিনতে পারবো না। গত বছরে রাইস কুকার কিনতে গিয়েও কিনতে পারিনি। সিরামিক হাঁড়ি কিনেছি, চুলা কিনেছি। তারপর আমি চাইলেও টাকা জমিয়ে কিনতে পারতাম, কিন্তু কেনার হয়নি। তখন ভেবেছিলাম এটা না কিনলেও চলবে, এতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এখন আমি হাড়ে টের পাচ্ছি তাদের বাসায় গ্যাস নেই বা যাদের গ্যাসের সমস্যা, ওদের জন্য তো রাইস কুকার লাগবেই লাগবে। আর তাছাড়া যাদের ছোটো ছোটো বাচ্চা আছে, চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে করা যায় না, ওদের জন্য তো অনেক বেশি সুবিধা হবে। রাইস কুকারে তো ভাত ছাড়াও আর অনেক আইটেম রান্না করা যায়, তো সেক্ষেত্রেও সুবিধা হবে। হিসাব করে দেখলে অসুবিধা থেকে সুবিধাটাই বেশি। দেখি কিনে ইউজ করে ভালো মন্দ তো বুঝতে পারবো। ইউজ না করলে বুঝতে পারবো কীভাবে ভালো না মন্দ। আচ্ছা আপুরা, ওয়াশিং মেশিনটা কি আমি কিনবো? তোমরাই বলো। এত টাকা জমিয়ে ওয়াশিং মেশিন কিনবো কিস্তিতে? তোমাদের মতামতটা কি? আমাকে কমেন্টস করে জানাও। এই তোমরা কিন্তু কমেন্টস করো না, অনেকেই চুপ করে বসে থাকো। প্লিজ আমাকে কমেন্টস করে বলো কোনটা ভালো হবে, তোমরা আমাকে জানাও। আমি সে অনুযায়ী কাজ করব। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। রাইস কুকার কিনতে গিয়েও কিনতে পারলাম না। মার্কেটে গেলাম, ঘুরলাম ফিরলাম, রাইস কুকার দেখলাম, পছন্দ করলাম, তারপরেও কিনতে পারলাম না। কেন কিনতে পারলাম না?
সেটা তোমাদের সাথে আগামী ব্লগে শেয়ার করব। ছেলের পক্ষে খাতা দিয়েছে, ছেলেটা যে কি করলো পরীক্ষায়, মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার। এই সকল বিষয় আগামী ব্লগে শেয়ার করব, তাই সেই ব্লগটি দেখা মিস করো না। আশা করি আমার পাশেই থাকবে।